পরিচিত দৃশ্য, মন্ত্রীর বাড়িতে হামলা হচ্ছে সেখানেও টাকা, নেতার বাড়িতে হামলা হচ্ছে সেখানেও টাকা। খোকাবাবু বুদ্ধিমান, সে টাকা আগে ভাগে সরিয়ে দিয়েছে, ওর ডিজিটাল কারবার করে, ওর কাছে টাকা পাওয়া যাবে না। কিন্তু খোকাবাবুর কাছে কিন্তু টাকা পাওয়া যাবে না, ডিজিটাল কারবার করে। তার টাকা সিঙ্গাপুরে পাবেন, তার টাকা দুবাই পাবেন, কিন্তু বাকি নেতারা গাধা গর্ধব তো আছে, সবাই তো সামলাতে পারে না। তৃণমূল দল সবাই তার বুদ্ধিমান নয়, তাদের ঘরে পাবেন, এরকম প্রচুর ঘরে পাবেন। তাদের সম্পত্তি দেখলেই বুঝতে পারবেন, যারা তৃণমূল দলের নেতা, তৃণমূল দলের চেয়ারম্যান, যারা তৃণমূল দলের পঞ্চায়েত, যারা তৃণমূল দলের এমএলএ, টাকা তাদের অভাব নাই। সবকিছুর অভাব থাকতে পারে তৃণমূল নেতাদের, টাকার কিন্তু অভাব নাই। লক্ষ্মীর ভান্ডার শুধু না, ওই যে কন্যাশ্রী থেকে আরম্ভ করে যুবশ্রী, সব জায়গাতে তো চুরি আর চুরি। 100 দিনের কাজ, চুরি ছাড়া তো কিছু হয় না এখানটায়। এবং তাতে কি হয়েছে, সরকারি খাজানা শেষ। 8 লক্ষ কোটি টাকা মাথার উপরে ধারের বোঝা রেখে দিদি বিদায় নিয়েছেন। এখন 8 লাখ কোটি টাকা, ভারতবর্ষের সব থেকে বেশি আর্থিক ঋণগ্রস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয়। 8,15,000 কোটি টাকা প্রায় আমাদের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ। বিজেপি বালাদের দেখতে হবে ডবল ইঞ্জিন সরকার কতটা এই ঋণের বোঝা ঠেলে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভালো তো, আমরা তো চাইবো এটা ফেন্সিং হয়ে যাক। দীর্ঘদিন আমাদের দাবি আছে। আমি নিজে পিএসসি কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি নিজে স্ট্যান্ডিং কমিটি হোমের সদস্য ছিলাম। দীর্ঘদিন ধরে আমরা এটা বলে আসছি রাজ্যকে, যে ফেন্সিং এর ব্যবস্থা করা। আনফেন্স অনেক এলাকার থেকে গেছে। বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার প্রায় 4000 কিলোমিটারের উপরে, তো আমাদের 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গে পড়ে। তার মধ্যে একটা বড় অংশ সেখানটা আনফেন্স, অর্থাৎ বেড়া না দেওয়া থেকে গেছে। সুরক্ষার জন্য করতেই পারে, এখানে রাজ্যকে সহযোগিতা করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে যে সহযোগিতা ছিল না, এটা দুঃখের, দুর্ভাগ্যের। কারণ আমিও নিজে স্ট্যান্ডিং কমিটি হোম, অর্থাৎ ভারতবর্ষের যে গৃহ মন্ত্রণালয়, তার স্ট্যান্ডিং কমিটি আমি মেম্বার ছিলাম। আমি জানি এই সমস্যাগুলো, আমি পিএসসির চেয়ারম্যান ছিলাম, আমরা এটা জানি এই সমস্যাগুলো। এই সমস্যা রাজ্য কেন্দ্র উভয়কে বসে মেটাতে হবে, যেন পোরাস বর্ডার না হয়, অর্থাৎ ছিদ্রযুক্ত বর্ডার যেন না হয়। আমি নিজে আমার বক্তব্যে কোথাও বলেছিলাম, আমি একটা লেখাও লিখেছিলাম, একটা আর্টিকেল লিখেছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে। সেখানে বলেছিলাম আমাদের বর্ডারের অবস্থাটা এমন যে কেউ যদি মনে করে সকালে ইন্ডিয়াতে ব্রেকফাস্ট করবে, দুপুরে বাংলাদেশে লাঞ্চ করতে পারে, রাতে আবার ডিনার করতে কলকাতা চলে আসতে পারে। আমি নিজে বলেছি, এটা যেন না হয়। এই এখন ছুচোর কীর্তন শুরু হয়ে গেছে তৃণমূল দলে, এটাকে বলতে পারেন তৃণমূল দলের মধ্যে ছুচোর কীর্তন শুরু হয়ে গেছে। তো যখন গাল দিয়েছিল তখন স্পিকারের কাছে তার প্রতিবাদ করা উচিত ছিল, একজন লোকসভার সদস্য হিসাবে, একজন মহিলা হিসাবে তার তখন প্রতিবাদটা করা উচিত ছিল। কিংবা লোকসভার মধ্যে যার বিরুদ্ধে বলছে তাকে অন্তত চেস করা, প্রতিবাদ করা উচিত ছিল। আজ কেন? তার কারণ একটাই, আজ সময় এসেছে যে ভাই এই সময় প্রতিবাদ করলে, বদলা নিলে, স্পিকারের কাছে গেলে অন্তত তৃণমূল দলের পক্ষ থেকে আর কিছু করার ক্ষমতা নাই। তৃণমূল দল নিজে পক্ষাঘাতগ্রস্ত একটা দল হয়ে গেছে। তৃণমূল পার্টি এখন পক্ষাঘাতগ্রস্ত পার্টি। তাই তৃণমূল দলের বিরুদ্ধে কিছু বললে তৃণমূল দলের নেতা কর্মীরা বুঝে গেছে দিদির আর ফোঁস ফাঁস কিছু হবে না। আর পুলিশ, সিভিক, মস্তান, গুন্ডা আর কেউ কিছু বলতে পারবে না। এই সুবর্ণ সুযোগ, যে যার গায়ের ঝাল মিটিয়ে নাও। আর এই গায়ের ঝাল মেটানোর মধ্য দিয়ে একটা বার্তা দিয়ে দাও, যাদের কাছে বার্তা দেওয়া দরকার, যে আমি আগে তৃণমূল ছিলাম, এখন আর তৃণমূল নই। এই পশ্চিমবঙ্গে 30% উপরে মুসলমান আছে, তাদের ধর্ম ইসলাম ধর্ম। মোটামুটি ইসলাম ধর্মে দুটো সময় থাকে যখন এক বিশাল অংশের মানুষ নামাজে অংশগ্রহণ করে, এক ঈদ, আর দুই ঈদুল আদহা মানে বকরিদ। বাকি যেটা হয় সেটা শুক্রবার জুম্মার নামাজ পড়া হয়। পশ্চিমবঙ্গ নামক যে রাজ্যটা, সেটা ডেন্সলি পপুলেটেড, অর্থাৎ এখানে প্রচুর মানুষ এক জায়গায় বসবাস করে। সেইখানটায় স্থানের অভাব হতে পারে। স্থানাভাবের জন্য কখনো রাস্তায়, কখনো এখানে সেখানে নামাজ পড়ার ব্যবস্থা করা। সেই নামাজ পড়ার সুযোগ তাদেরকে দেওয়া হোক, এবং তারা যেন সবাই একসঙ্গে সে নামাজ পড়ার সুযোগ পায়। কারণটা কি জানেন? মুসলিম ধর্মে এই যে একজোট হয়ে কিছু করা, এটা একটা তাদের ধর্মের একটা অঙ্গ। তার জন্য ঈদগাহ আছে, যাতে এক জায়গায় সব নামাজ পড়তে পারে, জায়গার স্থানের সংকুলান হতে পারে,
না হতে পারে, সরকারের সেটা ব্যবস্থা করা দরকার। রেড রোডের পরিবর্তে ব্রিগেডে কোনো অসুবিধা তো কারণ নাই, আমরা অসমর্থন করারও কোনো কারণ নাই। এতদিন করে এসছে মানে এটা নয় এটাই চলতে থাকবে, কিন্তু পাশাপাশি আমি এখানে করতে দেব না, কারণ তারা ইসলামী, এই ভাবনাটার দ্বারা কিন্তু পরিচালিত হওয়া উচিত নয়। যেমন কালকে দেখছিলাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছে যে শিফটে নামাজ পড়ে, কয়েকটা শিফটে নামাজ পড়ে। মনে করুন আমাদের যখন দুর্গাপুজো হয়, সন্ধি পুজো হয়, সন্ধি পুজোকে যখন তখন পড়া যেতে পারে না, নির্দিষ্ট টাইমে পড়তে হয়। সে প্রত্যেক ধর্মেরই উৎসব পালনের জন্য নির্দিষ্ট সময় আছে, সেইটা যেন সরকার মাথায় রাখে। অর্থাৎ আমি সর্বোপরি যেটা বলতে চাই, সরকার যেন সংবেদনশীল হয়, প্রত্যেক ধর্মের মানুষের জন্য সরকার যেন সংবেদনশীল হয়। কারণ এ সরকার সকলের সরকার, এ সরকার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সকলের সরকার। আমি চাইব সরকার সংবেদনশীল হোক, প্রত্যেকটা ধর্মকে এই সরকার তাদের নিজ নিজ পাওনা অনুযায়ী সম্মান দিক। দেখুন, এটা ঠিক হচ্ছে না। পশ্চিমবঙ্গে হকারদেরকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, আমি এর চরম বিরোধিতা করি। দেখুন, আমি মানুষকে চাকরি দিতে পারছি না, রোজগার দিতে পারছি না, রুটি দিতে পারছি না, তারা সেখানটায় বাধ্য হয়ে হকারি করছে। কেউ শখে হকারি তো করছে না। উচ্ছেদ করার আগে তাদেরকে আপনি পুনর্বাসনের ব্যবস্থা করুন, এভিকশন নয়, রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করুন, পুনর্বাসনে। তাদের পেটে মারবেন না। এই সরকার হকারদেরকে পেটে মারার ব্যবস্থা করছে। আপনি খেতে দিতে পারবেন না, কিন্তু করে খাবার কেড়ে নেবেন না। এখানে বৈজ্ঞানিকভাবে, যুক্তিসম্মতভাবে একটা কিছু করা উচিত বলে আমি মনে করি। এইভাবে আমার হাতে সবকিছু ক্ষমতা, যা কিছু করে দিলাম, এই পথটা কিন্তু ঠিক হচ্ছে, পদ্ধতি ঠিক হচ্ছে না। পশ্চিমবঙ্গের জায়গার সংকুলান আছে, ডেন্সিটি অফ পপুলেশন কোয়াইট হাই ইন বেঙ্গল, সারা ভারতবর্ষে সব থেকে বেশি জনসংখ্যার ঘনত্ব পশ্চিমবঙ্গে। সেখানটা আপনাকে বুঝতে হবে সবকিছু। আবার বলছি, সরকার যেন সংবেদনশীল হয়, সরকার যেন সচেতন হয় সব ব্যাপারেই। হকার, সংখ্যালঘু, মন্দির মসজিদ, সব ব্যাপারে সরকারকে সংবেদনশীল হওয়ার কিন্তু দাবি করব, পরামর্শও দেব।